তোরা কই যাস? কলেজ শেষ হয়েছে, তো যাবো নাকি এখানে বসে বসে? থাক, পরেরগুলো বলতে হবে না, আমি জানি। বাসায় চলে আসলাম। এসে আগে আম্মুর কাছে গেলাম। আম্মু, কি হয়েছে? ভালো আছো? মতলব কি? কিসের মতলব? কোনো মতলব নাই। এত ভনিতা না করে যা বলবি তাড়াতাড়ি বল। আমি কলেজটা চেঞ্জ করব। কি? কেন? ভালো লাগে না তাই। এই কলেজে পড়ার জন্য তো দিন রাত এক করে দিছিলি। এখন আর ভালো লাগে না। না লাগলেও পড়তে হবে। ধুর, ভালো লাগে না, কিন্তু কিছু তো একটা করতে হবে। কি করব? আইডিয়া। কিছুদিন কলেজে যাব না। আমি কত বুদ্ধিমান। আম্মু, আবার কি? আমি তুই কি? আমি কিছুদিন আন্টির বাসায় যাই। কেন? অনেকদিন থেকে কোথাও যাই না। যাওয়ার দরকার নাই। অনেক কষ্ট করে আম্মুকে রাজি করালাম। এরপর আমি গোটু আন্টির বাড়ি। আমরা আর পাইকে বেশ কিছুদিন আন্টির বাড়ি থাকলাম। প্রায় 15 দিন পর বাসায় আসলাম। বাসায় এসেই আম্মু, কেউ কি আমায় খুঁজতে আসছিল? কই না তো। সত্যি? আমি তো মহাখুশি। তার মানে নীলাদ্রি আপু সব কিছু বলে গেছে। কত ভালো লাগে। পরের দিন সকালে কলেজে গেলাম। কিরে, কই হারাইছিলি এতদিন? আন্টির বাসায় গেছিলাম। কমিশনার মেয়ের হয়ে কে রে? আমি কাউকে ভয় পাই না। পিছনে নীলাদ্রি আপু আসছে। কি বলিস? শয়তানের নাম নেওয়া আর শয়তান হাজির হওয়া। এই সুমন, সুমন তোরে ডাকে। বল, আমি কলেজে আসিনি। কি হলো? তোমায় ডাকছি, শোনো না? ওহ আপু, আপনি? শুনতে পাইনি। ওকে, আসো। কোথায়? আসো না একটু। শোভন, আজ তুই গেলি, কমিশনার মেয়ের সাথে পাঙ্গা এবার বুঝবি। নীলাদ্রি আপু আমায় একটা নির্জন এলাকায় নিয়ে গেল। যাক বাবা, আমি তো লোকাল হয়ে যা করার করেছি। এ আবার আমাকে এখানে আমায় পিটাবে নাকি? কি করে করুম, কেউ না দেখলেই হলো। সুমন, তোমায় আমি এখানে নিয়ে আসছি কেন জানো? না আপু। কি আপু আপু করছো? তো কি বলবো আপনাকে? তুমি করে বলবে। কিন্তু আপনি তো সিনিয়র। সিনিয়রকে তুমি বলা যায় না? ঠিক তা না। তো বলতে সমস্যা কোথায়? ওকে, কিন্তু এখানে আমায় নিয়ে এসেছো কেন? তোমায় আমি কিছু বলতে চাই। তো এইসব কথা তো ক্যাম্পাসে বলা যেত। না, এসব কথা শুধু নীরবেই বলা লাগে। কি এমন কথা? আমায় ক্ষমা করে দাও। কেন? এতদিন তোমায় অনেক মেরেছি তাই। আরে, আমি কিছু মনে করিনি। আমরা বন্ধু হতে পারি তো? তুমি তো সিনিয়র না। তো কি হয়েছে? ওকে। এরপর আমরা যখন গল্প করতে করতে কলেজে আসলাম, সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমরা কারো দিকে না তাকিয়ে হাসতে হাসতে চলে গেলাম যার যার ক্লাসে। তবে বুঝলাম না, মেয়েটা এত তাড়াতাড়ি কীভাবে এত পরিবর্তন হলো। আসলে কি পরিবর্তন হয়েছে নাকি অন্য কিছু? কলেজ শেষে বাসায় আসার সময় আবার আমার ফোন নাম্বারও নিল। এর মতিগতি কিছু তো বুঝতে পারছি না। এরপর থেকে চলতে শুরু হলো নতুন করে বন্ধুত্ব। নীলাদ্রি এখন আমার সাথে অনেক কিছু শেয়ার করে। মনে হয় ওর আগের কথাগুলো ভুলে গেছে। আমি তো ওটাই চাই। এর মাঝে নীলাদ্রি এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। এখন আর ওর সাথে তেমনভাবে কথা হয় না। খুব মিস করি এখন ওকে। কিন্তু কিভাবে কি করব, ওর তো আশেপাশেও যাওয়া যাবে না। দিনগুলো কেমন জানি মৃত গাছের মতো শুষ্ক লাগছে। একদিন কলেজ থেকে বাসে আসার সময় দেখলাম বাসার সামনে একটা গাড়ি পার্ক করা। কি আসতে পারে, যে হয় হোক, তাতে আমার কি। বাসার ভেতরে আসলাম। এ কি, নীলাদ্রি এখানে? কিভাবে সম্ভব? আমার নামে কি বিচার দিল নাকি? তা কি করে হয়? আমরা তো এখন ভালো বন্ধু। আবার হতেও পারে সাথে ওর বাবাও আছে। টেনশনে মাথা কিছু কাজ করছে না। নীলাদ্রি, কেমন আছো? ভালো। তুমি? আমিও। আমার আব্বু। ওহ, আসসালামু আলাইকুম। আর কথা না বলে রুমে আসলাম। এসে চেঞ্জ করে বাইরে এসে দেখি ওরা চলে গেছে। আম্মু, ওরা কেন আসছিল? বিয়ের কথা বলতে। কার বিয়ে? তোর আর ওই মেয়েটার। কি বলো এসব? আমার কি বিয়ের বয়স হয়েছে? তোর আব্বুকে বল। তুমি বলো। তাহলে বিয়ের জন্য রেডি হয়ে নে। কিছু মাথায় ঢুকছে না। শালা আজ নিজেকে পৃথিবীর সব থেকে বড় মাথা মোটা মনে হচ্ছে। রাতে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। হ্যালো, কে? আমি আমি কে? তোমার হবু বউ। ওহ, নীলাদ্রি। আচ্ছা, এইটা তুমি কেন করলে বলো তো? কি কেন করলাম? এমনটা করার মানেই হয় না। কি করব বলো? তোমায় যে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করব? তোমার বোঝা উচিত তুমি সিনিয়র। তো আমার কি ভালোবাসা অপরাধ? কি করে যে বোঝাই? তোমার না হয় বিয়ের বয়স হয়েছে, তবে আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার যখন হয়েছে তখন তোমারও হয়েছে। তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়।
তোমাকে কেউ বোঝাতে বলছে? ওকে ভাই, ফোন কাটলাম। কিছুতেই ভেবে পাচ্ছি না এই মেয়ে কবে থেকে আবার আমায় ভালোবাসা শুরু করলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো, কিন্তু কিছুতেই আপুকে বোঝাতে পারলাম না যে সামনে আমার পরীক্ষা আর নীলাদ্রি আমার সিনিয়র। অবশেষে বিয়েটা করেই ফেললাম ভাসর ঘরে। তুই এখানে কি করিস? মানে? তুই এই ঘরে কেন? তাহলে কোথায় থাকবো? আর তুমি আমায় তুই করে বলছো কেন? ছোট হয়ে আবার আমায় তুমি বলিস? মানে? বলেছিলাম না তোর জীবনটা হেল করে দিব, আর তার জন্য আমায় এসব নাটক করতে হয়েছে। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তুমি এইটা করলে? এখন তোর জীবন থেকে সুখ শব্দটা হারিয়ে যাবে। তুমি নিজ জানতাম, তবে এতটা নিজ জানা ছিল না। তোর সাথে বকবক করার সময় নেই। তাই তো। এ কি করছিস? ঘুমাচ্ছি। এখানে? নয়তো কোথায়? আমি কি জানি? মানে? তোর মতো একটা ছোট লোকের সাথে বেড শেয়ার করবো আমি? কখনোই না। অহংকার কিন্তু পতনের মূল। তোর বকবক শোনার সময় নেই, তুই এখানে শুবি না। আমি নিজে শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম মানুষ এমন হতে পারে। পরের দিন সকালবেলা আমার কাছে গিয়ে সব বললাম। আমু বলল, বড় লোকের মেয়ের তো একটু আধটু অহংকার থাকেই, ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে, তুই কিচ্ছু মনে করিস না। কিছু করার নাই, এখন আম্মুর কথা মতো চলতে হবে। মেয়েটা কি অদ্ভুত। আম্মু আব্বুর সাথে আবার খুব সুন্দর সম্পর্ক, আমার সাথে শুধু খারাপ ব্যবহার করে। যাই হোক, আব্বু আমার সাথে তো ভালো ব্যবহার করে, এতেই অনেক। সামনে পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে একটু পড়তে বসলাম। ঠিক তখনই নীলাদ্রি আসলো। কি রে, কি করিস? কে? আমি। ও তুমি? তুই আবার আমায় তুমি বলছিস? কেন, আমি কি তুমি করে বলার অধিকার রাখি না? তোর মতো ফকির আমায় তুমি করে বলার অধিকার রাখে না। তাহলে এই ফকিরকে বিয়ে করলে কেন? বিয়ে? কিসের বিয়ে? মানে? হাসির কি আছে? তুই কিভাবে ভাবলি এটা সত্যি বিয়ে? বিয়ে কখনো মিথ্যে হয় না। হয়, এ বিয়েটা মিথ্যে। তুমি কিছুই জানো না। তোমার সাথে আমার বিয়ে হয়েছে, এখন এটাই আমাদের সংসার। কিসের সংসার? তোর জীবনটাকে হেল করি, দেখ কিভাবে তোকে নর্দমায় ফেলে চলে যাই আমি। তুমি প্রমাণ করলে বড় লোকের মন বলতে কিছুই থাকে না। আর একবার যদি তুই আমায় তুমি বলিস, তবে তোকে কি করব আমি নিজেও জানি না। আচ্ছা, আপনি যে অহংকার নিয়ে আছেন, এই অহংকার কিন্তু বেশি দিন থাকবে না, কারণ এটা দীর্ঘদিন ধরে বিচরণ করে না। এটা পতন নিশ্চিত। তোর এত জ্ঞান দিতে হবে না। আমি কিছু বললাম না, আবার পড়ায় মনোযোগ দিলাম। এত পড়ে কি করবি? সেই তো ফেলই করবি। আমার মতো রেজাল্ট জীবনেও করতে পারবি না। হয়তো আপনার মতো রেজাল্ট করতে পারবো না, তবে ফেলও করবো না ইনশাল্লাহ। হইছে, এত না পড়ে বাসার কাজ শেখ। আব্বুকে বলে বাসার কাজের লোক হিসেবে একটা চাকরি দিব। ধন্যবাদ, আশা করি এটা দরকার হবে না। ফকির কখনো শালা ভালো বোঝে না। আমি আপনাকে আপনি করে বলছি, কারণ এটা নয় যে আপনাকে ভয় পাচ্ছি। এটা করছি কারণ আমার আব্বু আম্মু এটা আমায় শিক্ষা দিয়েছে, সবাইকে সম্মান করতে শিখিয়েছে, কিন্তু আপনি সেটা শিখেননি। না, এতে আমি আপনাকে কোনো দোষ দিব না, হয়তো এটা আঙ্কেলের ব্যর্থতা। তোর সাহস হয় কি করে তুই আমার আব্বুকে ইনসাল্ট করিস? সরি। ছোট লোক কথাকার। একদিন এই অহংকারটা আপনার মাটির সাথে মিশে যাবে, মিলিয়ে নিয়েন। তোরে। এর মাঝে আম্মু আসলো। কি ব্যাপার, কি নিয়ে কথা বলছো? কিছু না আম্মু। ও নীলাদ্রি, তোমার আব্বু আসছে। আপনি জান আম্মু, আমি আসছি। এই তুমি আসো। মেয়ে জাতিরাই কি এমন বহুরূপী, কখন কোন রূপ ধারণ করে তা বোঝা বড় কঠিন। হয়তো এটা তারা নিজেরও ঠিক জানে না। কিছুক্ষণ পরে নীলাদ্রির আপুর মানে শ্বশুরের সামনে গেলাম, গিয়ে সালাম দিলাম। বসো বাবা। হুম। কেমন আছো বাবা? হ্যাঁ ভালো, আপনি? ভালো আছি। তুই কেমন আছিস মা? আগে জামাই তারপর মেয়ে। পাগলি মেয়ে। বেয়াই, আমি ওদের নিয়ে যেতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার তো সামনে পরীক্ষা, আপনি বরং ওনাকে নিয়ে যান। নিজের বউকে কেউ আপনি বলে বাবা? আসলে আসলে হয়েছে কি জানো আব্বু, ওকে আমি এত করে বলছি তুমি করে বলতে, কিন্তু বলছে না। কেন? ও বলে এতদিন আপনি করে বলেছে, অভ্যেস হয়ে গেছে, তাই একটু সময় লাগবে অভ্যাসটা বদলাতে। ও আচ্ছা, তো তোমরা গিয়ে রেডি হও। আচ্ছা আব্বু।
কি হলো, বসে আছো যে? চলো। আমি না যাই, আপনি যান, আমার পরীক্ষা আছে। তো কি হয়েছে, চলো। ওখানে আমার বইগুলো তো আছেই, আর যদি কোনো কিছু বুঝতে না পারো তবে আমি সলভ করে দিব। সেটাই তো, বৌমা তো তোকে সাহায্য করতে পারবে। যা, রেডি হয়ে নে। আমার কথা কখনোই অমান্য করতে পারি না, যদিও জানি গিয়ে আমায় অপমান করার রাস্তাটা সুগম করে দিচ্ছি, তবুও যেতে হবে। আম্মু আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছে। আম্মু, ওই দুটো বইও দাও। না আম্মু। এই তুমি বই কি করবে? পড়তে হবে না? আমার বইগুলো তো আছে, তাই না? হ্যাঁ, তাই তো। তোরা আয়, আমি নিচে গেলাম। আচ্ছা আম্মু। আম্মু চলে যাওয়ার পর নীলাতি আমায় ধীরে ধীরে বলল, কি ভাবছিস, শ্বশুর বাড়ি গিয়ে জামাই আদর খাবি? তাহলে আমি ভালো করে জামাই ষষ্ঠী করাবো। আমি কখনো সেটা আশাও করিনি। সেটাই বেটার, এখন চল। এরপর বাইরে এসে গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার একটু পরে, জীবনেও তো এমন গাড়িতে চড়তে পারবি না, আমার বাবার গাড়ির ড্রাইভার হোস। তা না হয় হলাম, কিন্তু আমাদের বাইকে করে ঘুরতে কিন্তু আরো বেশি মজা। তোর কি লজ্জা বলতে কিছু নেই? কেন? যতই অপমান করি না কেন সবসময় হাসি মুখে কথা বলিস। কেন, কোনো সমস্যা? তোর হাসি আমার সহ্য হয় না। আপনি হয়তো জানেন না, হাসি মুখে কথা বলাও এক ধরনের ইবাদত। তোরে জ্ঞান দিতে না করছি না, আগে বাসায় গিয়ে নিই, তারপর দেখ কি করি। কি আর করবেন অপমান ছাড়া? তোর মুখ থেকে এই মুচকি হাসি দূর করব, হেসে হেসে কথা বলা ভুলিয়ে দেব। চেষ্টা করেন। একটু পরে বাসায় গিয়ে পৌঁছালাম। বাসা থেকে 2-3টা মেয়ে দৌড়ে আসলো, দেখে তো আমার সমবয়সী মনে হচ্ছে। ভাইয়া কেমন আছেন? বাহ, বোনকে বাদ দিয়ে ভাই আগে? তোর সাথে পরে কথা বলবো। থাক তোরা তোদের ভাইকে নিয়ে। আপনি তো দেখতে হ্যান্ডসাম, তবুও কেন এই বুড়ি সিনিয়র মেয়েকে বিয়ে করলেন? আমরা কি ছিলাম না? ওই, কে বললো রে এই কথা? কি? আমি বুড়ি হয়েছি এটা কে বললো? নিজের চেহারাটা একবার আয়নায় দেখ যা, তোদের সুযোগ মতো পাই আগে আমি। পরে দেখা যাবে। ভাইয়া আসেন তো আপনি। চলেন। আপনি আমাদের আপনি করে বলছেন কেন? তো কি বলবো? তুমি করে বলবেন। বলতে পারি, তবে তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা চলো। চলো। এরপর রুমে গেলাম, গিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে যেতে লাগলাম। এই দাঁড়া, তুই ওদিকে কই যাস? বাথরুমে? তুই আমার বাথরুমে যাবি। হুম। তুই জানিস ওটা আমার পার্সোনাল বাথরুম। তো? ওই বাথরুম আমি ছাড়া কেউ ইউজ করে না। তো? তুই কি করে ভাবলি তোর মতো একটা ফকিরকে আমি আমার বাথরুমে যেতে দেবো? আপনি তো অপমান করার জন্য এখানে আসেন, আমি ভুলেই গেছি। বলেন কোন বাথরুমে যাব? নিচে যা, কাজের লোকের বাথরুমে। ওদেরটা তোদের বাথরুমের থেকে ভালো। হতে পারে, আপনারা ধরি মানুষ। যা ওখানে যা। এরপর আমি নিচে আসলাম, এসে একজন মহিলাকে দেখলাম, তাকে সালাম দিলাম। কি জামাই বাবু, আপনি কি খোঁজেন? নিচে নাকি বাথরুম আছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করবেন? কিছু না, একটু ফ্রেশ হব। নীলাদ্রি আপার ঘরে আছে তো। জানি, ওটাতে উনি আছে। ও, কি হয়েছে ভাইয়া? আপামনি, জামাই বাবু এই বাথরুমে না কি যাবে? কেন, রুমেই তো আছে। ওটাতে তোমার আপু আছে। ও আচ্ছা, আপনি আমারটাতে আসেন। না থাক, এটাতেই হবে। কি যে বলেন না, আসেন তো। এরপর আমি শালিকার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে গেলাম। তুই আসলেই একটা ছোট লোক। মানে? কারোর রুমে ঢুকতে গেলে যে নক করতে হয় জানিস না? নাকি বাবা মা শেখায়নি? ওহ, আপনি আমার স্ত্রী, তাই নক করিনি। নেক্সট টাইম আর ভুল হবে না। মনে থাকে যেন। তবে একটা কথা, আপনি আমায় যা বলার বলেন, কিন্তু আমার আব্বু আম্মুকে নিয়ে কিছু বলবেন না। আর তুইও এত স্ত্রী স্ত্রী করবি না। আচ্ছা। কি খুঁজিস? আপনার বইগুলো কোথায়? ওগুলো তো হিয়াকে দিয়ে দিছি। মানে? মানে হিয়া আমার ছোট বোন, ওকে ফোন করে বইগুলো নিয়ে যেতে বলছি। কিন্তু কেন? ও আমার বোন তাই। কিন্তু আমি এখন কি পড়বো? তুই কি পড়বি আমি কেমনে জানবো? আপনি তো বলেছিলেন আপনার বইগুলো আমায় পড়তে দিবেন। তোর কি করে মনে হলো আমার বই আমি তোর মতো ছোট লোককে পড়তে দেব? কি বলতে চাচ্ছেন আপনি? কিছুই না, আমি দেখবো তুই কি করে ইন্টার পাস করিস। একটা কথা, হয়তো আপনি জানেন না, শকুনের দোয়ায় কখনো ঘোরে মরে না। তুই আমায় শকুন বললি? আমি কাউকে ইনডিরেক্টলি বলি না। তাহলে কাকে বললি? আমি একটা প্রবাদ বললাম। এখন যার ভাবনা যেমন, সে তো তেমনই। মানে? আপনি যদি মনে করেন আপনি শকুন, তবে এখানে তো আর আমার কিছু করার নেই। তোরে
তোরে তো আমি দেখে নিব। এরপর রাতে নীলাদ্রির বাবা খাওয়ার জন্য ডাকলো, গেলাম, গিয়ে সালাম দিলাম। তো বাবা কেমন লাগছে আমার বাড়ি? অনেক ভালো। আমার মেয়ে কেমন? অনেক ভালো, অনেক যত্ন করে আমায়। তাই? ও যে এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে বুঝতেই পারিনি। হুম। খাচ্ছ না কেন? খাও। আমারও তো খাওয়া শেষ। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও। আচ্ছা, রুমে এসে শুয়ে পড়লাম, অনেক ক্লান্ত লাগছে। এই, তুই আমার বিছানায় শুয়ে আছিস? তোর সাহস তো কম না। আসলে অনেক ক্লান্ত লাগছে তো তাই। তো আমি কি করব? মেঝেতে শুয়ে পড়তে পারিস না? আসলে চুপচাপ বিছানা থেকে উঠে যা। আপনি চিল্লাবেন না, আমি যাচ্ছি। তাড়াতাড়ি। অনেক ক্লান্ত ছিলাম, তাই মেঝেতে শোয়ার পরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ জাগনা পেলাম, কেন জানি শীত লাগছে। চোখ মেলে তাকিয়ে দেখি আমার জায়গায় পানি। বুঝতে পারলাম এটা ওনার কাজ, কিন্তু কিছু বললাম না, কারণ আমু বলেছে কিছু না বলতে। ও পাশে মুখ করে হাসছে, যার শব্দ স্পষ্ট আমার কানে ভেসে আসে। উঠে জামা কাপড় খুঁজতে লাগলাম, কিন্তু আমার জামা যে ব্যাগে আছে সেই ব্যাগটা তো খুঁজেই পাচ্ছি না। এই হালকা শীতের রাতে এমন আধা ভেজা অবস্থায় থাকা যে কতটা কষ্টকর তা ওই দিনই বুঝেছি। সারা তেমন ভেজা কাপড়ে ছিলাম। আমি বুঝতে পারলাম আমি অসুস্থ হব, কিন্তু এখানে আমার সেবা করার কেউ নেই। তাই যে করেই হোক কাল সকালেই আমার বাসায় যেতে হবে। রাতে একটা বন্ধুকে ফোন দিলাম, তারপর ওকে বললাম যদি আমার শ্বশুর কথা বলতে চায় তাহলে কি বলতে হবে সব শিখিয়ে দিলাম। সকালবেলা অনেক খুঁজে ব্যাগটা খাটে নিচে পেলাম। রাতে সব জায়গা খুঁজলাম, শুধু এই জায়গাটা ছাড়া। আমি এখানে খুঁজতে এসে খুঁজিনি, ভেবেছিলাম এখানে থাকবে না। মহামানবরা ঠিকই বলে, সফলতা তোমার এতটাই নিকটে যা তুমি কল্পনাও করো না। তাই কখনো হাল ছেড়ো না। ড্রেস চেঞ্জ করে বাইরে আসলাম, যে কি